সংবিধান নিয়ে এত প্রশ্ন, এই সংবিধানের আলোকে তো জামায়াত বিরোধী দল হয়েছে। আমি তো সেটাই এতক্ষণ বললাম, মাহবুব আজিজ ভাই বললেন আমি আমার সাবজেক্ট নিয়ে বলছি বা যে পেটে ছিল আমি জানি না ওনারা যে বিষয়ে গেছেন সেটা আমার কাছে মনে হয় আমার কাছে একটু কথা তার কারেক্ট হতে পারে, বাট ইরিলেভেন্ট। কেন বললাম, আমরা বলতেছি এই যে আইনটাকে মানতেছে না সেইটি নিয়ে কথা হয়েছে, যে এই আইনটা যদি না থাকে তাইলে কি হয়। এই জুলাই আদেশ বাস্তবায়ন আইন যেটা করছে এটা না থাকলে কি হয় আমরা সেটা বলছি। এটা না থাকলে আমার নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় না, আর এটা থাকলে আমি একটা আইনের আওতায় আসি, আমি সেই কথাটা বলছি। আচ্ছা, যদি গণভোট একটু জানতে চাই যে গণভোটের আসলে ভবিষ্যৎটা কি? গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে এই নির্বাচন সেটা নিয়ে আপনি গণভোট যদি বাতিল হয়ে যায়, সেটাই বলছি, জনগণের অভিপ্রায় কিন্তু এই গণভোট এবং গণভোটের হাতে ভোট দিয়েছে 70% লোক। এবং আজকে একটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা রাষ্ট্রপতির আদেশটা তো যখন দেওয়া হচ্ছে তখন তো কোনো নির্বাচিত সরকার নাই না, এই প্রশ্ন আর কি আমার। নির্বাচিত সরকার আসার পরেও রাষ্ট্রপতির আদেশকৃত যে সেটা কি তখন সমভাবে হয়ে থাকে? সেটা কি নির্বাচিত সরকারের কোনো এখতিয়ার থাকে না তখন? ইয়েস, নির্বাচিত সরকার তো বলবেই কোনটা। যেমন এটার তো ফলাফল হয়ে গেছে, মানে আমরা যে জুলাই আদেশের কথা বলছি এটার কিন্তু ফলাফল হয়ে গেছে, মানে এইটা আলোকে ভোট হয়ে গেছে। এখন এই আইনটা বাতিল করে আমি প্রোডাক্টটা এসে গেছে, আমার বক্তব্যটা ওইখানে, প্রোডাক্টটা এসে গেছে। ওটা তো অলরেডি সালাদু সাহেব বলছে যে গণভোটের আদেশ যে আইনটা এটা এখন আর কার্যকারিতা নাই মানে কি, এটার ফলাফল তো হয়ে গেছে ওই অর্থে। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সাল বাস্তবায়ন, সেটা বলছে যে আইনটা আদেশটা সঠিক না, আদেশটা বেআইনি, ওইটা আমরা বলতেছি। আদেশটা যদি বেআইনি, আমি ধরে নিচ্ছি যে আদেশটা বেআইনি, আদেশটা নাই। এই আদেশটা না থাকলে যা আছে সবই তো নাই। সব যদি না থাকে তাহলে আমি নির্বাচন করলাম কি দিয়ে? এইটার ভিতরে নির্বাচনের কথাও বলা হয়েছে, সেই জায়গাটায় আসতেছি। তাহলে নির্বাচন এই সংবিধান মোতাবেক হয় নাই। এই সংবিধান মোতাবেক হওয়ার কথা 90 দিনের মধ্যে 7 নভেম্বর 2024, এটা যখন হয় নাই তাহলে আমাকে এখানে যেতে হয়, তাহলে আমার নির্বাচন বৈধতা পায় না, এটা আমি বলে গেছি। এখন অন্য একটা প্রসঙ্গে আসি। এই রেজওয়ানা একটা কথা বলেছে, এটা আমি শুনেছি, আন্দালিব পার্থ সাহেব বলেছেন যে তার সহজ ভাষায় যদি বলি, উনি বলছেন আমরা 300 রান করেছি, একজন এসে 2 বলে 12 রান করেছে। আপনি কতগুলো খেলা আছে, আপনি যদি খেলা দিয়েই বুঝাই, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, যে আমরা 2টা দলে খেলা খেলতেছি, পুরা মাঠ 90 মিনিট নিয়ন্ত্রণ করছি আমার দল, কিন্তু আরেকটা দল ভালো নিয়ন্ত্রণ করতে পারে নাই, একটা গোল দেওয়ার সুযোগ পাইছে, 2টা গোল দেওয়ার সুযোগ পেয়েছে, গোল দিয়ে দিছে, দ্যাট ইজ জাজমেন্ট। গোল দিছে মানে সে বিজয়ী। আপনি 2008-এর পর যদি, নির্বাচনের পর যদি সব দল আন্দোলন করে 100 রান করে থাকে, 2014-র পর আরো 100 রান করছে, 2018-র পর আরো 100 রান করছে, 2024-এর নির্বাচনের পর যদি শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে তো আরো 100 রান করতো, 400 রান হইতো। কিন্তু আপনি ক্রিকেট খেলার থিওরি কি জানেন যে কোনো সময় যে সব উইকেট পড়ে যায়, লাস্টে বলার উইকেট থাকে যে 1 বলে 3 রান কিংবা 1 বলে 5 রান, এরকম খেলা আমরা দেখছি। তখন সে ব্যাটসম্যানও না, দেখা গেলো এমন একটা বল মারছে যেখানে 3 দরকার 4 মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। সুতরাং আপনারা যদি আরো 300 তাহলে আরো 100 রান করতেন, আরো 100 রান করলে কি হইতো, যে ওই সরকার, এর আগে যারা পতিত সরকার 29 পর্যন্ত ক্ষমতায় থাকতো, আর আপনার আন্দোলন নামে ঠুকুর করে আরো 100 রান করতেন, সরকারের পতন হইতো না। যেই সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করছেন, যে তাকে সরাইতে চাইছেন 12 বছর 14 বছর যে আন্দোলন করেন, সরকারকে কিন্তু সরাইতে পারেন নাই। সরানোর জন্য ওই জয়সূচক ব্যাটিং অথবা জয়সূচক গোলটা লাগে, সেই গোলটা যারা করছে কৃতিত্বের দাবিদার তারা, এটাই চূড়ান্ত। সেকেন্ড, আরেকটা কথা বলছেন যে জেনারেশন জি থেকে আপনারা জামাত হয়েন না, কথাটা বলছে, আমি যৌক্তিক, আমি এডমিট করি যে তোমরা জামাত হয়েও না, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সহজ এটা বলছেন কেন? বাংলাদেশের ইতিহাস আমরা জানি, জার্সি বদল, দল বদল কে করে নাই? একজন এক দল বদল করে, তাহলে কি তাদের আদর্শচ্যুতি হয়ে যায় নাকি আদর্শ থেকে যায়? তাহলে দল বদলই আদর্শের শেষ হয়ে যায়? আমরা এবারও তো দেখলাম নির্বাচনে, আমার দল একটা আমাকে নমিনেশন দিচ্ছে আরেক দল, আমার দল একটা, আমি আরেকজনের মার্কা নিয়ে নির্বাচন করি। এই মানে খালি বললেই হবে না, এরা জেনারেশন জি থেকে জামাত হয়ে যাবে, এটা যদি আপনি এত সহজে বলে ফেলেন তাহলে আপনারা কি হয়েছেন? আপনারা তো জার্সি বদল করে করে সবাই, আপনার দলের নাম একটা, আপনি এমপি হয়েছেন আর একটা দলের থেকে, আপনার দলের নাম একটা, আপনি অন্য দলের ব্লেসিংস হয়েছে, আপনি নিজের দল বিসর্জন দিয়ে আইসা প্রতীক নিয়েও নির্বাচন। কাজে এত সহজে এত ইজি করা মানে আমি মনে করি সঠিক নয়। তাহলে আপনাদেরকে নিয়ে তোমাদের প্রশ্ন আছে, যারা অন্যান্য যারা জার্সি বদল করেন, দল বদল করেন, তাহলে কি আইডিওলজি বলতে কিছু নাই? আমরা এক জায়গায় গিয়ে বসে এই নতুন পোলাপান গিয়ে কোনো উপায় না পাই 11 দলের সাথে একটা জোট বানাইছে, এখন তারা জামাত হয়ে যাবে? জামাতকে তো কেউ পছন্দ করে না। আপনি মাজার ভাঙা পছন্দ করে কেউ? করবে না। এটা জামাত ভাঙুক আর যেই ভাঙুক পছন্দ করবে না। স্বাধীনতা বিরোধী শক্তি আমরা তাদেরকে বারবার বলি, আমরা তো তাদেরকে
আমরাই জিয়ে রাখছি। আজকে 5 বছর কিন্তু তার বাসায় জাতীয় পতাকা উত্তোলিত থাকবে বিরোধী দল নেতা হিসাবে। সেটা কারা করেছি? আমরা যে খালি জামাত বিরোধী করি, এটা কি আমাদের স্লোগান? না, আমরা চাই না। আমরা তো জামাতের ইফতার পার্টিতেও যাই, দায়িত্বশীল ব্যক্তিরাও তো যান। আমার কথাটা হইল, আমার বিরোধটা কোথায়? এটা কি আমরা ভাগ ডিভিশন করে রাখতেছি নাকি? 71 সালের শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কথা আসতেছে 72-এর সংবিধান। চ্যালেঞ্জ করলাম, 72-এর সংবিধান বলতে থেকে যে বাংলাদেশের কি লেখা আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 72। আপনি আইনের থিওরি জানেন? লেখে নারী ও শিশু নিধি আইন 2003, অর্থাৎ 2003 সালের আইন। এটাকে যদি এখনো সংশোধন করা হয় তখনও লিখবে নারী ও শিশু আইন 2003। আর এখানে কি লেখা আছে বাংলাদেশের সংবিধান 1972? এটা সংস্কারযোগ্য, সংশোধনযোগ্য, সবকিছুর যোগ্য। জি, বাংলাদেশের সংবিধানে এটার নাম থাকবে। আপনি মুক্তিযুদ্ধ তামাশা নাকি? 100% রাষ্ট্রবিরোধী একটা লোকের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে দেন তো, বাংলাদেশের ইতিহাস দেখি সে মুক্তিযুদ্ধ বাদ দিতে পারে কিনা। এটা আমার একটা স্লোগান বানাই। শেখ হাসিনা চলে গেছে ভাবটা এরকম, এরপর থেকে যে উনি বোধহয় মুক্তিযুদ্ধ নিয়ে গেছে গিয়ে। মুক্তিযুদ্ধ শেখ হাসিনার সম্পদ না রাষ্ট্রের সম্পদ? আর আমরা যদি এত মুক্তিযুদ্ধ লালন করি, তাহলে মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলোর উপরে এখনো কেন আঘাত সেটা তো ফৌজদারি বিচার। অফকোর্স করেন। আমরা তো ওই যে যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেদিন আমরা টকশোতে বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারি না, চ্যালেঞ্জ করতে আমরা বলছি এটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। বিচার করেন। মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোকে কেন টার্গেট করা হচ্ছে? শেখ হাসিনার আমলে তো আমরা দেখিনি যে মুক্তিযুদ্ধের কোন স্থাপনা অথবা ভাস্কর্যের উপর আঘাত করতে। শুধু শেখ হাসিনার আমলে কেন, বিএনপির এর আগেও 2 দফা 80 দশক কারো আমলে তো দেখি না। এখন কেন তাহলে টার্গেট? এখন কেন হচ্ছে, এটার একটি চমৎকার ব্যাখ্যা আছে। সেটা ভাই খুব সুন্দর করে বললেন। ওই খেলার উদাহরণটি, কালকে থেকে তো চলছে খেলা, যে লাস্ট বলে 4 মেরে দিলে সে তারাই জিতে যায়। কিন্তু এই 4টার মধ্যে যদি রেফারির একটু পক্ষপাতিত্ব থাকে, যদি ওই চুরিচামারি থাকে, তাহলে কি হবে? ওই কাজটি এখানে হয়েছে। হ্যাঁ, খেলায় ওই যে 4 মেরেছে যারা, জাতীয় সংসদে আজকে আমরা যাদের প্রধান বিরোধী দল হিসেবে দেখছি, সেখানে একটি ওই রকম আম্পায়ারের দায়িত্ব কারা ছিল? অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিশ্চিত করে গেছে যে আমাদের পছন্দের দলটি বিরোধী দলে বসবে, অন্তত বিরোধী দলে বসবে, যদি সরকারি দলে নাও বসে। যেই কারণে তারা কি করে, আমি এটা বুঝলাম, আমি তো দেখি নাই, আপনি জিজ্ঞেস করতেই পারেন আপনি কি করে জানেন। আমি এগুলো মিলালাম। এই যে আজিজ ভাই, আমি একটু না কোঅপারেট করি। আপনি তো বলতেছেন যে পরবর্তীকালের কথা, আমরা তো বলছি ওই দিনটার কথা। আপনি তো বলতেছেন এখন পরে বিরোধী দল হয়েছে, বিরোধী দল পরের কথা বলতেছেন। আগেই হয়েছে, এটা একদিনে হয় নাই, এটা হঠাৎ করে 12 তারিখ তো আসে নাই। না, আমরা সেটা বলি নাই। আমি যেটা বলছি, আমার কথা হচ্ছে, আপনি বলেছেন যে লাস্ট বলে 4 মেরে দিয়ে জয়সূচক গোল, জয়সূচক রানটা রেফারি সেখানে হেল করেছে, 3টাকে লাল কার্ড দিয়েছে। ওই দিন রেফারি কে? ওই দিনের রেফারি অন্তর্বর্তী সরকার। তাহলে এটা সুবিধা নিছে কারা? এখন সুবিধা নিচ্ছে যারা বিরোধী দলে। এবং না, তাহলে ক্ষমতা আসলে ওই সিচুয়েশনটা, এই ক্ষমতায় এসেছে আসলে জামাত। কারণ জামাতের 3 থেকে 4% ভোট, 3 থেকে 7% ভোট, তারা কি করে 36% ভোট পায়? এই ভোটের ভিতরে শুভঙ্করের ফাঁকিটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে রেফারিং, পক্ষপাতিত্ব। সেই পক্ষপাতিত্বের অংশ হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, অনবরত তর্ক তোলা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন শ্রদ্ধেয় নেতাদের সম্পর্কে অহেতুক বিতর্কগুলো তুলে মানুষের এক ধরনের রাগ বিতৃষ্ণা, জেনজিদের মধ্যে মুক্তিযুদ্ধকে নিয়ে নানান রকম তর্ক তুলে দেওয়া, যে এইগুলোর কোনো প্রয়োজন ছিল না। আমাদের এখানকার অনেক দীর্ঘদিন ধরে, আপনি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি, এই 18 মাস সময়ে এই সরকার একবারও লেখাপড়ার কথা বলেনি। কারণ লেখাপড়া করলেই তো সত্যটা বেরিয়ে আসবে। এই যে আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান একটা শব্দ এতবার আপনারা শুনেছেন। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলে কিছু নাই, আছে বিএনপি বয়ান। কারণ 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল হয়েছে এই জিয়াউর রহমানের সময়ে, এবং সেটার সম্পাদক বরেণ্য হাসান হাফিজুর রহমান। এবং সেখানে প্রত্যেকের অবদান নিখুঁতভাবে লেখা আছে। কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঘোষণা দেওয়া হয়েছে, জিয়াউর রহমান কখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কার নামে দিয়েছেন, সবকিছু জিয়াউর রহমানই নিজে লিখে গেছেন একটি জাতির জন্ম নামের নিবন্ধে। এগুলো তো সলভ মেটার। এই সলভ মেটার গুলো কেন সামনে আসতে হলো? কথা, হ্যাঁ, সেই সলভ মেটার গুলো আসা হলো কারণ আমাদের এখানে একটা বিরোধী দল দরকার। যেই বিরোধী দলের মধ্যে আমাদের যে অতৃপ্ত স্বপ্ন আমাদের অন্তর্বর্তী সরকারের ছিল, তারা বহন করে নিয়ে যাবেন। সেই অতৃপ্ত স্বপ্নের সনদ হচ্ছে জুলাই সনদ, যেটা আপনারা পড়বেন, ভূমিকার অংশটুকু পড়বেন। মুক্তিযুদ্ধ নিয়ে 70 শব্দ আমি গুনেছি, আর গণ অভ্যুত্থান নিয়ে শব্দ হলো 550। সেখানে শেখ হাসিনা যে গুলি করেছেন সেখান থেকে শুরু করে ওই হেলিকপ্টার থেকে গুলিও আছে, কিন্তু এই 71-এ পাকিস্তানি শব্দটা নাই। 71-এ পাকিস্তানি বাহিনী যে অত্যাচার করেছে সেই শব্দটা জুলাই সনদে লেখা হয়নি। তাতে আপনি বুঝতে পারেন যে এই সনদের অভিপ্রায়টা কি। এটা জনগণের অভিপ্রায় নয়। জনগণের অভিপ্রায় হচ্ছে এই দেশ থাকবে,
অনেক ভাঙচুরের পরেও আমাদের গড়ায় পাকিস্তানের চেয়ে ডাবল হয়ে গেছে। আমরা পাকিস্তানমুখী যাত্রা আর চাই না, এমনকি ভারতমুখী যাত্রাও আমরা চাই না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে সরকার এতবার বলেছে 18 মাস, আমরা পাকিস্তানি তাকাল্লুলও চাই না। তাকাল্লুল একটা উর্দু শব্দ, এটা আধিপত্যবাদের আরেকটা, এটাই আমি জামাতিদের জন্য উপহার দিয়েছি। পাকিস্তানি তাকাল্লুল তাদের খুব প্রিয় একটা বিষয়। জি। এবং সেই জায়গা থেকে এই যে জুলাই জাতীয় সনদ হচ্ছে একটা জুজু, এই জুজুর বিনিময়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা বাংলাদেশের রাজনীতিতে একটা ভারসাম্যহীন পরিস্থিতি তৈরির চেষ্টা দেখতে পাচ্ছি জামাতের পক্ষ থেকে। এই জায়গায় বিএনপিকে ধন্যবাদ জানাতে হয়, তারা এই শুভঙ্করের ফাঁকিটি ধরে ফেলেছে এবং ধরে ফেলে তারা সুযোগ মতো, যেহেতু তারা জনগণের রায় নিয়ে এসেছে, 2/3 রায় মানে তো এটা একটা ভাই ঠাট্টা মজার ব্যাপার না। জনগণ তো দিয়েছে আপনাকে 2/3। আরেকটি রায় কথা বললেন রাজ্জাকি ভাই যে 70% ভোট দিয়েছে গণভোটে, হ্যাঁ ভোট 69%। 69%। একটা সরল অঙ্ক করেন তো, 3 কোটি লোক না ভোট দিয়েছে আর 6 কোটি লোক ভোট দিতেই যায় নাই। এই 6 আর 3 কোটি লোক তো হ্যাঁ ভোট দেয় নাই, 9 কোটি লোকই তো না হ্যাঁ ভোটের পক্ষে না। আপনি কি করে আপনি গণভোটকে হ্যাঁ ভোট জিতেছে বলেন? যদি এই তর্ক উঠা হয়, অর্থাৎ তর্ক করলে, আইনের কাগজ আনলে অনেক কাগজ। গণভোটে কত 9 কোটি ভোট, 3 কোটিতে দেয় নাই নাকি কি বললেন? আমি বললাম আমি জানি 4 কোটিতে ভোট দিছে হাতে, 2 কোটি 80 না কত দিছে নাতে। প্রায় হইলো? 3 কোটি। ঠিক আছে, 3 কোটি। বাকিরা ভোট দিতে আসে না। আসে নাই যারা, আমি যদি বলি তারা কেউ হবে হ্যাঁ ভোট দিতে হবে বলে যায় নাই। আচ্ছা, তাহলে বাকি যারা এই ভোটে যারা এই ভোটে গণভোটে যারা ভোট দিছে তারাই তো অলমোস্ট সংসদ নির্বাচনে ভোট দিছে না, সকলেই দেয় নাই, অনেকে তা বলছেন। ভাই, আমার যুক্তিটা খুব সরল। সরল, আমিও শেষ বলতেছি। করতে দেন। না, না। আমি তো শেষ করতে পারি না। আচ্ছা, আচ্ছা, করেন। আমার শেষ কথাটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এইখানে 9 কোটির মতো মানুষ এই ভোট দানটা হ্যাঁ ভোটের পক্ষে না, সোজা কথা। কি কারণে আমি জানি ভোট না। ধরছে না 18 কত 12 কোটি ভোট। আমি আসতে ওনার সময় উনি কথা বলবেন, আমি আমারটা বলছি। আমার হিসাবে বলছে এই 9 কোটি লোক হ্যাঁ ভোট দেয় নাই। হ্যাঁ, এখন আপনারা এটাকে জোর করে 70% বলতেছেন যে প্রদত্ত ভোটের 70%, তাই তো? কিন্তু অনুপস্থিত ভোটগুলোকে আপনি কাউন্ট করছেন না। অনুপস্থিতিতেও একটা কিন্তু জনরায়। আমি যাচ্ছি না, আমি যদি এখান থেকে ওয়াক আউট করি আমার অনুপস্থিতি হয়ে যাবে না? তার মানে আমি এই কথাগুলো আর রাখতে চাচ্ছি না, এই তো ওয়াক আউটের ব্যাপারটা। বিষয়টা হচ্ছে, আপনারা এই ধরনের গণভোট কোথাও দেখেছেন যে আগে গণভোট করে বলে দেওয়া হয় স্বাধীন সার্বভৌম সংসদ এইভাবে চলতে হবে? কোথায় আছে এটা? বাংলাদেশের কোন গণভোট আগে ঠিক করে বলা হয়েছে এইভাবে করো? তার মানে আপনাকে তো সংসদে একটা পাস করার পরে আপনাকে বলতে হবে ঠিক আছে জাতির সাপোর্ট আমরা পাই কিনা, যেটা আমরা দেখেছি যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে 1991 সালে সংসদ ইয়েতে যাওয়া হলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাই দেখেছি। এবার আমরা কি দেখলাম যে অনির্বাচিত সরকার জনগণের অভিপ্রায়ের নামে তারা তাদের পছন্দ মতো আগামী দিনের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার খায়েশে তারা এমন কিছু সংস্কার প্রস্তাব দিচ্ছে যাতে রাজনৈতিক দলগুলোকে পায়ে দড়ি দেওয়া যায়। আচ্ছা, আমরা যদি মনে করি যে এই প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করছেন, না এই 2 টার্ম না, আমরা 5 টার্ম মার্গারেট থেচারের মতো রেখে দেবো, আপনার কি করবার আছে? জনগণ যদি চায় তারেক রহমান সাহেবকে, আপনারাই ঠিক করে দিবেন না? ডক্টর ইউনূসের প্রতিও কিন্তু এমন বলেছে যে ইউনূস আরো 20 বছর থাকুক, আপনি 10 বছর গণভোট থাকুক। নেই, কত ভোটে দাঁড়ান। উনি তো গিয়েছিলেন একটা করতে, দল করতে, পরে তো কানে ধরে তো বিদায় নিয়েছিলেন 1/11 সময়। ভাই, রাজনীতি তো এত সহজ কথা না, খালি মুখে বললে তো হবে না, আপনার মানুষের দাঁড়ে তো যেতে হবে। উনি তো 5টা ভোটও পেতেন না, আপনি ভোট দেন না, দাঁড়ান, উনি তো এখনো দাঁড়াতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ভোটের যে কথা, তখন তিনি 3 মাসের কথা বলেননি, বলেছেন যে আমি গেলে 5 বছরের জন্য 5 বছর না, উনি 50 বছরের জন্য থাকুক না, ভোট করে থাকতে হবে তো। আপনি যে মার্গারেট থেচারের কথা বলছি, ইন্দিরা গান্ধীর কথা বলছি, তারা তো ভাই জয়ী হয়ে তো ছিলেন, ওনারা তো মুখের কথাতে আসেন নাই। কাজেই এই যে ব্যাপারগুলো আপনি দেখুন, এত রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলছে জামাত এবং অন্তর্বর্তীরা, তো রাষ্ট্রপতির কোন সম্মান এবং ক্ষমতাটিকে ইউনূস সাহেব শ্রদ্ধা করেছেন? জি, আমি আসবো। কাজেই আপনি নিজে যা করবেন না, আপনি আরেকজনের কাছ থেকে দাবি করছেন কি করে? কাজেই এইগুলো সবকিছুই আপনি দেখুন একটা পরিকল্পিত উপায়ে নিয়ন্ত্রিত রাজনৈতিক, ওই -2 ফর্মুলার মতো। তো এই ব্যাপারে একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবশ্যই খুবই ম্যাচিউর আচরণ করছে বলে। ধন্যবাদ আপনাকে জনাব রিজওয়ানা করিম স্নিগ্ধা। আমি আপনার কাছে আসার আগে একটু আবু হেনা রাজ্জাকি ভাই, আমি আপনার কাছে আমি আসতে চাই। আপনি কিছু মাহবুব একটা ভাইয়ের বলতে এই চাচ্ছেন? জরিপটা আমি বুঝলাম না, কোথায় পাইলো? 6 কোটি না, 6 কোটি 7 কোটি ভোট হইছে এই গণভোটের বিষয়ে। ভোটার কত? মোট ভোটার 12 কোটি সামথিং। হ্যাঁ, সেখানে 6 কোটি তো অনুপস্থিত, সেটাই তো আমি বলছি। 6 কোটি অনুপস্থিত তো জাতীয় সংসদের ভোটেও। হ্যাঁ,
জাতীয় সংসদের ভোট নিয়ে তো আলাপ হচ্ছে না, ভোট তো আপনি তো ভোটের জন্য কাস্টিং ভোট নিয়ে। কথাটা বুঝলেন, কাস্টিং ভোট ধরবেন তো? না, আমি পুরো ভোট ধরবো, যারা আসে নাই সেটাও আমার কাছে কাজ। আপনি আমি করেন, চাই আপনি না। ধরলে তো কিছু আসা যায় না। হ্যাঁ, আপনি আপনার মত দিবেন, আমি আমার মত দিতে পারবো না। দেন না আপনি। আমি দিলাম যে 9 কোটি লোক হ্যাঁ ভোটের পক্ষে নাই, দেন আপনি। এটাই আমি বললাম। না তো তাহলে তো 6 কোটি ভোটার যদি দিয়ে থাকে ভোট, আর 9 কোটিতে না দিয়ে থাকে, তো 15 কোটি ভোটার হয়। কিন্তু ভোটার তো 12 কোটি। ভোটার 12 কোটি। না, ঠিক আছে? ভোটার 12 কোটির মধ্যে তো 7 কোটি ভোট তো দিয়েছে। আমার পয়েন্ট খুব সহজ। ঠিক আছে, তো তার 7 কোটি লোকে ভোট দিছে। হ্যাঁ, আর 6 কোটি দেয় নাই তো। আবার 6 কোটি কোথায়? ওই যে 6 কোটি দেয় নাই, হ্যাঁ, অনুপস্থিত। দেয় নাই তো সেটা অন্য কথা, সে তো ন্যাশনাল জাতীয় ভোটেও দেয় নাই। ন্যাশনাল জাতীয় ভোট অন্য কোনো জায়গায় কিন্তু উনি আনতেছেন না। এই জায়গায় আহা, আনেন কথা তো কেন? সেটা না। আপনি এই জায়গায় আনেন আপনি কেন? তাহলে বুঝছেন তো, কাস্টিং It's ভোটের all. 70% কাস্টিং 69% ভোট ভোট, নিয়ে শুধু আলাপ হবে না। আবার সরকারি দল পাইছে কত? কাস্টিং ভোটের 51% ভোট। হ্যাঁ, তার মানে 49% লোক তাদের পক্ষে দেয় না, এটা বিএনপিকে মনে রাখতে হবে। সেটা তো আরে হ্যাঁ, কখনো সেটাকেই মনে রাখতে হবে। সে যা কখনোই তো খুশি 100 করতে পারবে না 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 ঠিক আছে। এবং এইটাই মনে রাখতে হবে যে 9 কোটি লোক হ্যাঁ ভোট আচ্ছা, দেয় নাই। বেশ, তাহলে যা এখানে- খুশি তা করতে তাহলে- পারবেন না হ্যাঁ ভোটের তাহলে- নামে। তাহলে থাকেন, এখানেই থাকেন। জি, আমরা একটু আবহাওয়ার রাখি, তাহলে আপনার কথা শুনতে তাহলে যে 31% ভোট দিছে, এই ভোট পায় নাই বিরোধী দল। 31%ই পেয়েছে, তারা সমান অধিকার মানে পেতে পারবে। অন্তর্বর্তী সরকারের পক্ষপাত আচরণের কারণে কি 3% 36% হয়ে গেল কিনা? অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা পারতো, এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি তার ক্ষমতায় নিতেই চাইতো, পারতো, নিতে চায়, তাহলে আটকায় কিভাবে? সেটা তো সৈয়দ রেজনা বলেই দিলেন। আটকায় মানুষ, না, না, সেটা- আমি সেটাই মানুষই বললাম। আটকিয়েছে। মানুষ সেটাই বললাম। আটকাছে। পারেনি তো। আমি আটকায় সেটা মানুষ, চেষ্টা করলেও- সত্যি কথা। এটা সৈয়দ রেজনাই বলছে। হ্যাঁ, এর জন্য তো বলছে ভালো রেজনা বলছেন যে সৈয়দ রেজওয়ানা চৌধুরী, মানে রেজওয়ানা, তিনি পরিবেশ উপদেষ্টা, তিনি বলেছিলেন যে উগ্রপন্থীকে ঠেকানোর জন্য যা করা দরকার গোষ্ঠীকে- করেছি। হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলো? বিরোধী দলকে তো উনি উদ্দেশ্য করে বলেন, এবং উনি বলেছেন যে তাদের গাত্রদাহ কেন হচ্ছে, এমন একটি প্রশ্ন রেখে। না না, ওটা তো আপনি কৌশলে বলতে পারেন। আপনি তাহলে নির্বাচনের ভিতরে কোন দলটা উগ্রবাদী ছিল সেটা পরিষ্কার করছেন। আপনি তো উগ্রবাদী দলটাকে ঠেকাইছেন। আবার বলছেন যে যদি আমি হ্যাঁ, কখনো, উগ্রবাদী বলছে, কিন্তু জামাতকে তো বলে না, জামাতকে উগ্রবাদী। সেটাই বলতেছি, আমি ওখানেই আসতেছি। আবার জামাতের এত লাগলো আরে আমার এরপর উনিই বলছেন যে আমি, জামাতের এত আরে লাগলো শেষ করতে দেন। জি, আমি আপনার- উনিই বলছেন যে আমি যদি কখনো মবের শিকার হই, তাহলে ধরে নেবেন সেটা জামাত শিবির করেছে। এটা দিয়ে কি অর্থ দাঁড়ায়? 1 নম্বর। 2 নম্বর, আপনি বিদেশ থেকে এসে সংবিধান নিয়ে কোনো কথা বলে গেছে, সেই বিদেশের লোকটা কোথাকার মন্ত্রী এখন? কোন দলের মন্ত্রী? পররাষ্ট্র মন্ত্রী হিসেবে না, গুরুত্বপূর্ণ উনি একটি মন্ত্রী সংবিধানে হিসেবে। ছিলেন না, আলিডিয়া ছিলেন সংবিধানের। তাকেও তো বলা হয়েছে সে আমেরিকা থেকে এসে, বলে নাই? এবং তার 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 পদত্যাগ চাইনি আমরা। জি, তার বিএনপি পক্ষ থেকে আসিফ মাহমুদ, পদত্যাগ চাওয়া হ্যাঁ, হয়েছে। তো তাকে যখন আপনি আবার মন্ত্রী বানান, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটিএম আজহার সাহেব মুক্তি পাইছেন রিভিউতে, তখন সরকার পক্ষের লয়ার কে ছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একজন অ্যাটর্নি জেনারেল। এখন ফলাফল দিয়ে কি বোঝা যায় অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? সেই অ্যাটর্নি জেনারেল কে আজকে? আইনমন্ত্রী। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে। কোন দল থেকে আসছেন? সরকারি দল থেকে। তাহলে অ্যাটর্নি জেনারেল কোন দলের ছিলেন? সেই সময় এটিএম আজহারুল হক রিভিউতে খালাস পেলেন, এবং সে পার্লামেন্টের এমপি। আপনি ভাবেন, আপনি আরো দিকে আসেন, মীর কাসেম আলী সাহেবের ছেলে। আমি তাহলে একটি সরল প্রশ্ন আপনাকে করছি যে আইনমন্ত্রীর কথা বলছেন যে তৎকালীন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আইনমন্ত্রী হয়েছেন বিএনপির পক্ষ থেকে, তাহলে এনসিপি যখন জামাতে গেল, তাহলে এনসিপি কে আগে জামাত ছিল? সেটাই বলতেছি না, এনসিপি সম্পর্কে তো বলাই হয়েছে ইয়েরা, এই যে আমদালি পার্থ সাহেব বলছে আপনি জেনজি থেকে জামাত হয়েন না। আচ্ছা, আবার এও বলা হয়েছে যে অনেকে গুপ্ত জামাত ছিল, ছাত্রলীগ, ছাত্র শিবির, সে তো আছেই, সেই আলোচনা, সেই আলোচনা নিয়ে তো কত কথা নাই। আপনি এনসিপি কি জামাত করে বাদ দিতে চান, করেন, সেটা তো অন্য চ্যাপ্টার। না, আমি বলছি যে বুঝতে চাই, আপনাকে আমি বুঝতে বলছি যে চেয়েছি। আপনি নির্বাচনটা নিয়ে যে কথাটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সব করছে, আপনি বলেন তো মীর কাসেম সাহেবের ছেলে আরমান, উনি এমপি হয়েছেন না? মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এমপি। এরা কি সবাই পপুলার যে এরা সব এমপি হয়ে গেল? সবাই যে গোটা দেশ জামাত বিরোধী, স্বাধীনতা বিরোধী, তার মানে কি? ওই যে রেজওয়ানা সাহেব বলছেন, রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা, যে আমরা উগ্রবাদী, তাহলে এই যে যাদেরকে নিয়ে আসছে গণভোটের কিন্তু আবার 10 লাখ ভোট বাতিল হয়েছে পরে। এটা কখনো হয় নাকি যে 2টা গেজেট হয়? একটা গেজেট আপনি যা ভোট পাইলেন, তারপরে 7 দিন পর আরেকটা গেজেট দিয়ে বললেন 10 লাখ ভোট বাতিল হয়ে গেছে, তাইলে আপনি ভোটটা বিতর্কিত হয় না? তাইলে ত্রুটিগুলো খালি এই সব জায়গায় হইলো, নাকি এই যাদেরকে পাশ করানো হইলো তাদেরকে দিয়ে কি আপনার যন্ত্রণা লাঘবের অথবা ব্যথা লাঘবের নির্বাচন করছে কিনা, এদেরকে নিয়ে শঙ্কিত কিনা দেশ? নাইলে আপনি যাদেরকে আমরা রাজাকার হিসেবে মৃত্যুদণ্ড দিল, ঠিক তাদের সন্তানগুলো সবাই পাশ করে আসলো। আপনি ভালো করে লক্ষ্য করে দেখছেন সেটা?
তাহলে আপনি কিভাবে কি বুঝবেন যে কোন ডিজাইনে চলছে দেশ, কিভাবে চলছে? আসিফ মাহমুদ যদি বলে ডিপ স্টেটের কথা, তাকে কি একবারও প্রশ্ন করা হয়েছে ডিপ স্টেট কারা, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিল যে তোমরা থাকতে পারলা না 29 সাল পর্যন্ত এগুলা মানলে? তাহলে এখন যারা আসছে তারা কি তোমরা পারলা না বলে এখন যারা আসছে তারাও কি ডিপ স্টেটের শর্ত মাইনে আসছে? শর্তগুলা কি কি আমরা কি আদৌ জানি? আমরা কিন্তু জনগণ সবসময় অন্ধকারের মধ্যে। একটু জানতে চাই যে রাশিয়া থেকে তেল কিনতে হলে যুক্তরাষ্ট্রের আসলে পারমিশন প্রয়োজন কেন? অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে কি? এই আমি জানি না, যদি অন্তর্বর্তীকালীন সরকারের গোপন চুক্তির কারণে হয়ে থাকে, এখন তো সবচেয়ে বেশি জনম্যান্ডেট নিয়ে আমরা আসছি, আমরা চুক্তি বাতিল করে দিলেই পারি। এটা কি চাইলে এখন সম্ভব? কেন সম্ভব নয়? তাহলে আমার সার্বভৌমত্বটা কোথায়? তাহলে ওই সরকারের তো সার্বভৌমত্ব ছিল না, এই সরকারের তো সার্বভৌমত্ব আছে, 2/3 মেজরিটি পেয়েছি। চুক্তিকে যে কোনো সময় বাতিল করা যায়। রিভিউ করবে, আলোচনা করেন, বসেন। আমি বসবো, আমার দেশের স্বার্থবিদ মানে চুক্তি যদি হয়ে থাকে আমরা জনমত তৈরি করবো। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে চুক্তি করেছে, এগুলো কি ডিপ স্টেটের রাইট? আপনি যদি আমাকে প্লেন অর্থে বলেন তাহলে আমি মনে করি অত তড়িঘড়ি করে 12 তারিখ নির্বাচন, 9 তারিখে এই চুক্তিগুলো উনি না করলেও পারতেন। আমি ব্যক্তিগতভাবে আমার একটা সাধারণ মানুষের মতো মতামত যদি দেই, 12 তারিখ যেখানে একটা নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার এই 9 তারিখের এই চুক্তিটা তার করা ঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার করলো, এই সরকারকে এত কোঅপারেট কারা করলো, কিভাবে পারলো, সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা তো পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে দুই দলের সাথে আলোচনা, সেটাই আমি আসতেছি। পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি এবং জামাত, পার্টিকুলার নাম বলছেন। আচ্ছা, সেটা কিন্তু জামাত ডিনাই করছে। জামাত বলছে আমাদের সাথে এরকম কোনো আলোচনা হয় নাই। মানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তখন জানতে চাওয়া হয়েছিল, মানে জামাতের পক্ষ থেকে কেন তিনি কথা বললেন? সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু জামাত তো ডিনাই করলো। সেটা তো পররাষ্ট্রমন্ত্রী, আমি ডিনাই যদি করে তাহলে অবশ্য তো জানতে চাওয়া উচিত যে আপনি কেন এই প্রশ্নটা করলেন। না, এটা তো সবারই প্রশ্ন করা উচিত। বিএনপি জামাত দুইজনেরই বলা উচিত আপনি এটা কেন বলছেন। আর যদি তারা বইলে থাকেন তাহলে পররাষ্ট্রমন্ত্রী বলতে হবে তোমরা বলছিলা। বিএনপি থেকে এই বিষয়ে কোনো উদ্ধৃতি কিন্তু আমি তো সেটাই বলতেছি। আমি তো আপনাকে ব্লেম দিলাম, আপনি তো জামাত তো বইলে দিল যে আমি বলি নাই, আমার সাথে আলাপ হয় নাই। আমরা তো বিএনপির তরফ থেকে সেই একই জিনিস চাই এবং তারপরে তাকে ধরা হোক। 1 2 হচ্ছে এই যে আপনি এই তড়িঘড়ি করে আর যদি চুক্তি করছেন সম্মতি নিয়ে করছে, আর যদি আপনি জেনুইন ভাবে আসেন তাহলে আরেকটা হিসাব আছে। উনি তো তত্ত্বাবধায়ক সরকার ছিলেন না, আমরা মুখে তর্ক যতই করি, উনি তো তত্ত্বাবধায়ক সরকার ছিলেন না, উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা উনি পূর্ণাঙ্গ সরকার, সেই হিসেবে উনি করতে পারেন। কিন্তু আমি যদি রাষ্ট্রের কথা চিন্তা